ডিয়ার স্টুডেন্টস, নেক্সট আরেকটা টপিক যেটা আমার পোর্শনে আছে মিওসিস। তো এই টপিকটা তো বেশি পড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ তোমরা সবাই জানো টপিকটা খুব ভালো করে, অনেক দিন ধরেই পড়ে আসছো এবং খুব ভালো আইডিয়াও আছে আমি আশা করব। স্টিল আমার তরফ থেকে যখন পড়াতে হবে আমি তোমাদের কিছু জিনিস জাস্ট রিক্যাপের জন্য বলবো। তোমাদের স্ক্রিনের সামনে এই ভিডিওটি চলাকালীন যে ছবিটি আসছে, ছবিটায় একটু মন দেবে জাস্ট, ওকে? আর ছবিটায় মন দেবে এবং আমার কথাগুলো শুনবে, দেখবে। আর বই খুলেও দেখার কোনো একটা প্রয়োজনীয়তা নেই আর কি, কারণ তোমাদের এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে আমার কথাটা শুনলে এবং ছবিটায় মন দিলেই হয়ে যাবে। তাছাড়া এটাকে তোমরা কলেজেও পড়েছো, একবার অলরেডি পড়ে নিয়েছো, প্র্যাকটিক্যালও করেছো। দেখো, মিওসিসে একটু অন্যভাবে আমরা শুরু করব। যে নোটে আমরা মাইটোসিস প্রসেসটা শেষ করেছিলাম সেই নোটেই আমরা মিওসিস প্রসেসটা শুরু করি। মাইটোসিস প্রসেসটা উই হ্যাভ এন্ডেড যে মাইটোসিস কিন্তু একটা ভিগার বা ভাইটালিটি, যে কথাটা আমরা বলে থাকি, সেটা কিসের মধ্যে আসে? একটা পার্টিকুলার অর্গানিজমের মধ্যে। সেটা সিঙ্গল সেলুলার হতে পারে কিংবা মাল্টি সেলুলারও হতে পারে। আসে গিয়ে হচ্ছে তার মধ্যে যে ভ্যারিয়েশন আছে, মানে তার জেনেটিক মেটেরিয়ালে যে ভ্যারিয়েশনটা থাকবে, সেই ভ্যারিয়েশনটা তাকে কতটা সক্ষম বানাবে এনভায়রনমেন্টকে ফেস করতে, তার উপর নির্ভর করবে যে সেই পার্টিকুলার অর্গানিজমের সার্ভাইভাবিলিটিটা কত বেশি হবে, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ঠিক আছে? ফিটনেসটা কিসের ওপর ডিপেন্ড করছে? ফিটনেসটা ডিপেন্ড করছে যে তার কতটা জেনেটিক ভ্যারিয়েশন আছে, যে ভ্যারিয়েশনের সাহায্যে সে এনভায়রনমেন্টাল যে সিলেকশন প্রেশারটা, সেটাকে সে হ্যান্ডেল করতে তার ন্যাচারাল সিলেকশন হচ্ছে, অন্যদের থেকে সে বেটার। এবার এই ভ্যারিয়েশনটা কিসের মধ্যে দেবে? ধরো অপত্যের মধ্যে তার জনিত্র থেকে, প্যারেন্টাল যে জেনারেশন, তার থেকে যে যদি বেশি ভ্যারিয়েশন থাকে, তো কিসের মাধ্যমে আসছে ভ্যারিয়েশনটা? যে পদ্ধতিটার মাধ্যমে আসছে সেটাকে বলা হচ্ছে গিয়ে মিওসিস। হ্যাঁ, কেন না? মিওসিসে দেয়ার ইজ আ রিকম্বিনেশন অফ দ্য জেনেটিক মেটিরিয়াল। জেনেটিক মেটিরিয়ালের কিন্তু একটা রিকম্বিনেশন হচ্ছে, যে জিনিসটা কিন্তু আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখতে পাই না। মাইটোসিসের ক্ষেত্রে আমি কি বলছিলাম? ডটার সেলস আর দ্য ক্লোনস অফ দ্য প্যারেন্টাল সেলস, কিন্তু মিওসিসে কিন্তু তা নয়। মিওসিসে দেয়ার ইজ আ রিকম্বিনেশন অফ দ্য জেনেটিক মেটিরিয়াল। এই রিকম্বিনেশন যেই হচ্ছে, হ্যাঁ, মানে কম্বিনেশন, নতুন করে কম্বিনেশন। So the genetic material that is present within an organism is actually recombined in his or her gamete, and further it is actually this gametes fertilized to form the offspring. তাহলে মায়ের থেকে যে গ্যামেটটা, সেখানেও জেনেটিক মেটেরিয়াল রিকম্বাইন্ড হলো, বাবার থেকে যে গ্যামেটটা, সেখানেও জেনেটিক মেটেরিয়াল রিকম্বাইন্ড হলো। আবার দুটো যখন ফিউজ করলো, দুটো রিকম্বিনেশন আবার যুক্ত হয়ে গেল। তাহলে অনেকটাই আর কি ভ্যারিয়েশন এসে যাচ্ছে, যার জন্য এক্স্যাক্টলি কোনো ছেলেকে বা মেয়েকে তার বাবা মার মতো কিন্তু দেখতে হয় না। এটা আমরা দেখে থাকি। সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে এই ধরনের রিকম্বিনেশন। আমি আশা করছি আমি বোঝাতে সক্ষম হচ্ছি ব্যাপারটা। আচ্ছা, নেক্সট যেটা আমরা চলে যাব, যে এর জন্য মিওসিস দরকার, এই 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 ভ্যারিয়েশনটার জন্য। আর কিসের জন্য দরকার? সেটা হচ্ছে ফর দ্য স্যাংটিটি অফ দ্য স্পিসিস। আমি বারবার বলেছি যে যে কোনো স্টেজ অফ দ্য সেল ডিভিশন, ধরো নর্মাল ডিপ্লয়েড সেল যদি হয়, সোম্যাটিক সেলস যদি হয়, তাহলে দ্য ডিএনএ নাম্বার কুড বি 2C or 4C। হ্যাঁ, মানে সেটা 46 বা 92 হতেই পারে, আমাদের ক্ষেত্রে, আমি মানুষের ক্ষেত্রে বলছি। বাট ক্রোমোজোম নাম্বার ইজ অলওয়েজ 46। ক্রোমোজোম নাম্বারটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। কারণ হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু স্পিসিসটাই চেঞ্জ হয়ে যাবে। এইবার কথা হচ্ছে, নর্মালি মাইটোসিসের মাধ্যমে
যদি আমাদের গ্যামেটস তৈরি হতো, তাহলে ধরো স্পার্ম, সেটাতেও 46টা ক্রোমোজোম থাকতো যদি নর্মাল মাইটোসিসের মাধ্যমে তৈরি হতো। ধরে নিই আমরা মিওসিস নেই, তখন কি হতে পারে? তাহলে স্পার্ম, তাতেও 46টা ক্রোমোজোম রইল। অন্যদিকে ওভাম, তাতেও 46টা ক্রোমোজোম রইল। তাহলে স্পার্ম আর ওভাম যখন একে অপরের সাথে ফিউজ করছে, we get 92 chromosomes in the zygote. That means the sanctity that is determined by the chromosome number of a species is highly violated. ঠিক আছে, that cannot always the there should be a diploid condition in the zygote. তার জন্য কি করা হচ্ছে না, মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড গ্যামেটস তৈরি করা হচ্ছে, যার মধ্যে জেনেটিক মেটেরিয়ালের রিকম্বিনেশন হয়েছে এবং ফার্দার সেই হ্যাপ্লয়েড গ্যামেটসগুলো ফিউজ করছে বাই মিনস অফ ফার্টিলাইজেশন, নিষেকের মাধ্যমে সেই হ্যাপ্লয়েড গ্যামেটস ফিউজ করছে ফর দ্য রেস্টোরেশন অফ দ্য ক্রোমোজোম নাম্বার। ওকে, তাহলে এই যে স্যাংটিটি অফ দ্য স্পিসিস, সেটাও মেনটেন করার জন্য কিন্তু আমাদের মিওসিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ফাইন। অলসো উই ক্যান সি অল্টারনেশন অফ জেনারেশন। এই অল্টারনেশন অফ জেনারেশন যে দেখা যায় লোয়ার প্লান্টসদের মধ্যে, মিওসিস প্লেজ আ পার্ট ইন দিস প্রসেস অলসো। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে যে এই 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 মানে রাদার দ্য এভলিউশন আমি বলছি। So this kind of life cycle events in different organisms is also mediated through meiosis. Okay, যেখানে হ্যাপ্লয়েড কন্ডিশন, তারপর ডিপ্লয়েড রেস্টোর হলো, আবার হ্যাপ্লয়েড কন্ডিশন এলো, লাইক দিস। এই ধরনের যে লাইফ সাইকেলসে থাকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এই ব্যাপার হ্যাপ্লোডিপ্লন্টিক যেটাকে আমরা বলি, so this is definitely mediated by meiosis, so it is required for the completion of life cycle also. এবারে আমরা এটা জানি যে মিওসিসের ক্ষেত্রে কিন্তু দুটো সাইকেল অফ ডিভিশন হয়, বাট ডিএনএ সিনথেসিস কিন্তু একবারই হয়। ওকে, তাহলে ডিএনএ সিনথেসিসটা কখন হচ্ছে? এস ফেজে হচ্ছে। ওকে, বাট সেটা কিন্তু একবারই হচ্ছে, মাইটোসিসের ক্ষেত্রেও একবার হচ্ছে, মিওসিসের ক্ষেত্রেও একবার হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা একটা জিনিস ভাবি, আমরা মানুষের ক্ষেত্রে ভাবি 46টা ক্রোমোজোম, ডিএনএ সিনথেসিস একবার হলো মানে 92টা ডিএনএ মলিকিউল। ঠিক আছে, তাহলে আমার 92টা ডিএনএ মলিকিউল কিন্তু 2 রাউন্ড অফ ডিভিশন হচ্ছে, মিওসিস 1 আর মিওসিস 2। সো দ্য ক্রোমোজোম নাম্বার ক্যান নো লঙ্গার বি 46, ইট ইজ রিডিউস টু 23। তার মানে একটা সেল, ওকে, one cell when it undergoes meiosis, it produces 4 haploid cells, one diploid cell with 46 chromosome number, when after undergoing meiosis produces 4 haploid cells with 23 chromosomes each. তার মানে কি, এস ফেজে যখন ডিএনএ সিনথেসিস হয়েছিল, ওই সেলটার মধ্যে 92টা ডিএনএ মলিকিউল ছিল। এবারে 92টা ডিএনএ মলিকিউল এস ফেজের পর হলো, এইবারে যখন ফার্দার ক্যারিওকাইনেসিস হচ্ছে, মানে নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে, হওয়ার পরে দেখা যাচ্ছে যে we get 4 haploid cells with 23 chromosomes each, that is altogether 92, and obviously একটা ক্রোমোজোমে একটা ডিএনএ মলিকিউল আছে, so 92 ডিএনএ মলিকিউলস, that is actually sufficed. এইবারে মিওসিসকে যে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1টা কি না, মিওসিস 1টা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা রিডাকশনাল ডিভিশন। রিডাকশনাল ডিভিশন মানে কি, যে মিওসিস 1-এ ক্রোমোজোম নাম্বারটা কিন্তু 46 থেকে 23 হয়ে যায়। ওকে, আবার বলছি, মিওসিস 1-এ কিন্তু ক্রোমোজোম নাম্বারটা একটা সেলে 46 থেকে 23 হয়ে যাচ্ছে। মিওসিস 2-তে কি হচ্ছে? মিওসিস 2 ইজ নাথিং, দিস ইজ ভেরি সিমিলার টু মাইটোসিস। তাহলে মাইটোসিসে যা হয় মিওসিস 2-তেও তাই হচ্ছে। ওই যে ডায়াড অফ সেল যেটা তৈরি হয়েছিল মিওসিস 1-এর পর, মানে একটি
কোষ যাতে 46টি ক্রোমোজোম ছিল, সে ডায়াড মানে দুটো কোষ তৈরি করলো 23টি ক্রোমোজোমে মিওসিস 1-এর পরে। ঠিক আছে, একটু ছবিটা ফলো করবে, ছবিটা ফলো করলেই বুঝতে পারবে। আর মিওসিস 2-তে কি হচ্ছে, যে না ওই যে ডায়াড মানে দুটি সেল ছিল 23টি ক্রোমোজোমই, এক একটি সেল থেকে আবার দুটি করে সেল তৈরি হচ্ছে। প্রথম সেল থেকে আবার দুটো সেল তৈরি হলো 23টা, দ্বিতীয় সেল থেকে আবার দুটো সেল তৈরি হলো 23টা। তাহলে টোটাল 4টে সেল তৈরি হলো হ্যাপ্লয়েড, যেটায় 23টা করে আছে, from one diploid cell which is having 46 chromosomes. The meiosis 1 is the reductional division which produces two, that is dyad of cells with 23 chromosomes. Meiosis 2 is an equational division, nothing but a mitosis, যেটা ওই এক একটি ডায়াডের সেলের থেকে দুটি করে গ্যামেটস তৈরি হচ্ছে উইথ 23 ক্রোমোজোমস ইচ। কিন্তু এখানে কিন্তু ইকুয়েশনাল ডিভিশন বলে কোনো ক্রোমোজোম নাম্বার আর ফার্দার বলছে না। এইবারে আমরা মোস্ট ইম্পর্টেন্ট স্টেজে চলে আসি। দেখো মিওসিসে আর বেশি কিছু নেই, জাস্ট মিওসিস 1-এর প্রোফেজটাকে আমাদের একটু বুঝতে হবে ভালো করে, তাহলেই মিওসিসটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে। মিওসিস 1-এর প্রোফেজে 5টা স্টেজ আছে, এক একটা স্টেজ আমরা বুঝি একটু ছবিতে দেখে। সেটা হচ্ছে প্রথমে লেপ্টোটিন। লেপ্টোটিন স্টেজে কি হচ্ছে না, লেপ্টোটিন স্টেজে ওই কম্প্যাকশন বা কন্ডেনসেশন অফ দ্য ক্রোমোসোমাল মেটেরিয়াল হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি জাইগোটিন স্টেজে। জাইগোটিনে কি হচ্ছে, পাশাপাশি হোমোলোগাস ক্রোমোজোমসগুলো অ্যারেঞ্জড হচ্ছে। তোমাদের প্রশ্ন যদি হয় হোমোলোগাস ক্রোমোজোম কি, যদিও এই ধরনের প্রশ্ন অবশ্যই এখন করা উচিত নয় আর বায়োটেকনোলজি পড়তে এসে, এটা হচ্ছে আমরা জানি যে আমাদের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে, মানে 22 জোড়া প্লাস একটা এক্স একটা ওয়াই, বা মেয়েদের মধ্যে এক্স এক্স। তাহলে এই যে 22 জোড়া কিভাবে, না দুটো ক্রোমোজোম 1 দুটো ক্রোমোজোম 2, তার মানে ক্রোমোজোম 1 একটা বাবার থেকে আসছে একটা মার থেকে আসছে, তাহলে এক জোড়া তৈরি হলো। এই জোড়াটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি অ্যারেঞ্জ হয়ে একটা বাইভ্যালেন্ট তৈরি করে, মানে বাই মানে দুটো, বাইভ্যালেন্ট তৈরি করলো। এবং এই যে বাইভ্যালেন্টটা, এরা কিন্তু যুক্ত থাকে কিছু প্রোটিনস দ্বারা, যাদেরকে বলা হয় গিয়ে হচ্ছে সাইন্যাক্টোনেমাল কমপ্লেক্স। ইটস আ কমপ্লেক্স স্ট্রাকচার, হ্যাঁ, যেটাকে বলে সাইন্যাক্টোনেমাল কমপ্লেক্স। কেন না, এরা একে অপরের সাথে মানে একটা পার্টিকুলার নির্দিষ্ট জায়গায় জড়িয়ে থাকে, যেটাকে আমরা বলা হয় গিয়ে হচ্ছে সাইন্যাপসিস। ঠিক আছে, এই যে ক্রোমোজোমসগুলো একে অপরকে একটা নির্দিষ্ট জায়গায় জড়িয়ে রয়েছে, এই জায়গাগুলোকে বলে সাইন্যাপসিস, এবং দিজ আর ক্রোমোজোমাল সাইন্যাপস। আর এই যে একে অপরকে যে জড়িয়ে থাকা এবং কাছাকাছি থাকার যে ব্যাপারটা, দ্যাট ইজ মিডিয়েটেড বাই আ কমপ্লেক্স which is known as the synaptonemal complex made up of proteins. Fine. Next stage যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্যাকাইটিন। প্যাকাইটিন ইজ আ ভেরি ভেরি লং স্টেজ। কেন না, যে নিউক্লিয়ার মেটেরিয়াল মানে ক্রোমোজোমের রিকম্বিনেশনের ব্যাপারটা বলেছিলাম, সেই রিকম্বিনেশনের ব্যাপারটা কিন্তু এই প্যাকাইটিন স্টেজেই হয়। এখানে কি হচ্ছে, আরও মানে এই যেই জাইগোটিন থেকে প্যাকাইটিনে যাচ্ছে, ডিস্টিংক্টলি আমরা যে দুটো ক্রোমোজোম ছিল মানে হোমোলোগাস পেয়ার ছিল, তার 4টে ক্রোম্যাটিডকে আমরা ডিস্টিংক্টলি দেখতে পাবো। ঠিক আছে, তো এই কন্ডিশনে যেহেতু 4টে ক্রোম্যাটিডকে ডিস্টিংক্টলি দেখা যাচ্ছে, আমরা বলি গিয়ে হচ্ছে টেট্রাড কন্ডিশন। যেহেতু 4টে ক্রোম্যাটিডকে ডিস্টিংক্টলি দেখা যাচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় গিয়ে হচ্ছে টেট্রাড কন্ডিশন। ওকে, এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাবো দুটো ক্রোম্যাটিড একে অপরের সঙ্গে আর কি জড়িয়ে রয়েছে, বা একে অপরকে ক্রস করছে নির্দিষ্ট একটা জায়গায় বা সাইন্যাপসে। হ্যাঁ, এই দুটো ক্রোম্যাটিড যে একে অপরকে ক্রস করছে সাইন্যাপস পজিশনে। ঠিক আছে, তা এই দুটো ক্রোম্যাটিড কিন্তু এবারে ওই সাইন্যাপস পজিশনে যেখানে একে অপরকে ক্রস করছে, ঠিক আছে, সেখানে কিন্তু ওরা মেটেরিয়াল এক্সচেঞ্জ করতে পারবে, মানে নিজেদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল কিন্তু অদল বদল করতে পারবে। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ক্রসিং ওভার, অ্যান্ড এটা কিন্তু একটা এনজাইম মিডিয়েটেড প্রসেস। এই এনজাইমটাকে বলা হয় রিকম্বিনেজ এনজাইম। প্রসেসটাকে বলা হয় ক্রসিং ওভার, যেখানে এরা একে অপরের সাথে ক্রস করতে পারছে।
জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ করতে পারছে, হ্যাঁ, ক্রস করে, এবং ইট ইজ মিডিয়েটেড বাই অ্যান এনজাইম নোন অ্যাজ রিকম্বিনেন্স। এবং যে জায়গাটা এরা ক্রস করছে সেই জায়গাটা একটা নডিউল লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটাকে বলা হয় রিকম্বিনেশন নডিউল। এইবারে ধরো আমার মার থেকে আমি যে ক্রোমোজোম 1টা পেয়েছি তার যে দুটো ক্রোম্যাটিড আছে তাকে আমরা বলছি সিস্টার ক্রোম্যাটিড। আবার বাবার থেকে যে ক্রোমোজোম 1টা পেয়েছি তার যে দুটো ক্রোম্যাটিড আছে সেই দুটোকেও বলছি সিস্টার ক্রোম্যাটিড। কিন্তু ক্রসিং ওভারটা হচ্ছে মায়ের একটা সিস্টার ক্রোম্যাটিড আর বাবার একটা সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে, ঠিক আছে? তাহলে এই মায়ের একটা ক্রোমোজোমের একটা ক্রোম্যাটিড আর বাবার হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোম্যাটিডের মধ্যে, তাহলে এই ক্রসিং ওভার প্রসেসটা কিন্তু নন সিস্টার ক্রোম্যাটিডসদের মধ্যে হয়, যেহেতু একটা ক্রোম্যাটিড হচ্ছে বাবার একটা ক্রোমোজোম থেকে, আরেকটা ক্রোম্যাটিড হচ্ছে মায়ের একটা ক্রোমোজোম থেকে। আবার রিপিট করছি, যে জায়গাটায় ক্রসিং ওভারটা হচ্ছে সেখানে নডিউল লাইক স্ট্রাকচার ফর্ম হয়, নোন অ্যাজ রিকম্বিনেশন নডিউল। ক্রসিং ওভার মিন্স যেখানে ক্রস করছে তারা কিন্তু জেনেটিক মেটেরিয়াল অদলাবদলি করতে পারছে, ওকে, অ্যান্ড দিস ইজ মিডিয়েটেড বাই অ্যান এনজাইম নোন অ্যাজ ইয়োর রিকম্বিনেন্স। তারপরে কি হচ্ছে, ডিপ্লস্টিন স্টেজে এইবারে দেখো ক্রোমোজোমগুলো কিন্তু একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। কেন না, একে অপরের কাছাকাছি কে রেখেছিল, একটা কমপ্লেক্স, প্রোটিন কমপ্লেক্স রেখেছিল, যেটাকে আমরা বলছিলাম সাইন্যাক্টোনেমাল কমপ্লেক্স। যেহেতু সাইন্যাক্টোনেমাল কমপ্লেক্সটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, সেহেতু কি হচ্ছে যে না, ক্রোমোজোমসগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, মানে বাইভ্যালেন্স, ওকে, দে the chromosomes of the bivalents they separate from each other। ওই যে বাইভ্যালেন্টটা ছিল সেপারেট ফ্রম ইচ আদার, কিন্তু স্টিল দেখো এখানে ছবিটা দেখো, যে সাইটে ক্রসিং ওভারটা হয়েছিল সেই সাইটে কিন্তু স্টিল তারা কাছাকাছি থাকছে, যার দরুন একটা এক্স লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে, ঠিক আছে? বাকি জায়গায় একে অপরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যে সাইটে ক্রসিং ওভারটা হয়েছিল সেই সাইটে কিন্তু স্টিল ওরা একে অপরকে জড়িয়ে থাকছে, যার জন্য একটা এক্স লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারটাকে আমরা বলছি কায়াজমাটা, ঠিক আছে? আমরা জানি তোমরা ইয়েতে পড়েছো ডেভেলপমেন্টাল বায়োলজিতে নিশ্চয়ই ওই ব্যাপারটা আর কি, যেটাকে আমরা বলে থাকি যে মানে উজেনেসিস, আমি তো বোধহয় পড়িয়েছি। তো ওই উজেনেসিসে যে একটা পার্টিকুলার নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছিল আর কি দ্য ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা উজেনেসিসে যেটা হচ্ছে সেই উসাইটসগুলো আর কি একটা নির্দিষ্ট জায়গায় এসে ডেভেলপমেন্টে দাঁড়িয়ে যাচ্ছিল। এরকম ভার্টিব্রেট উসাইটস কিন্তু ডিপ্লোটিন স্টেজে মাসের পর মাস বা বছর বছর অবধিও থাকতে পারে, ওকে, এই জায়গায় এসে কিন্তু স্টপ হয়ে যায়। ডিপ্লোটিনের পর হচ্ছে ডাইকাইনেসিস। এখানে দেখো একটি নীল ক্রোমোজোমে গোলাপি আম আর এদিকে গোলাপি ক্রোমোজোমে নীল আম, ঠিক আছে, মানে এখানে ক্রসিং ওভারটা কিন্তু হয়েছে। ডাইকাইনেসিস স্টেজে কি হচ্ছে, দিস ইজ দ্য ফাইনাল স্টেজ। এখানে এই যে টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা, মানে এই যে এক্সটেপ স্ট্রাকচারটা তৈরি হয়েছিল এবার এটাও টার্মিনালাইজড হয়ে গেল বা টার্মিনেটেড হয়ে গেল, গিয়ে একে অপরকে পুরোপুরি ছেড়ে বেরিয়ে গেল, অ্যান্ড দেয়ার ইজ টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা। দুটো ক্রোমোজোম কিন্তু একে অপরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এবং এই জায়গায় ক্রোমোজোম কিন্তু ফুললি কনডেন্সড থাকছে, এবং আস্তে আস্তে এই ডাইকাইনেসিস স্টেজ যেই চলছে তখন কিন্তু মানে স্পিন্ডল ফাইবার্সও আস্তে আস্তে এসে অ্যাসেম্বল করতে শুরু করেছে, এগুলো আগেই বলেছি অ্যাট দ্য কাইনেটোকোজ। অলসো ডাইকাইনেসিসের এন্ডে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার এনভেলাপ, নিউক্লিওলাস, এগুলো কিন্তু পুরোপুরি ব্রেক করে যাচ্ছে, ওকে, অ্যান্ড স্পিন্ডল ফাইবার্স এসে অ্যাটাচ করতে শুরু করেছে। তারপরে অবভিয়াসলি প্রোফেজ 1 শেষ হয়ে গেল, দিস ইজ দ্য মেন স্টোরি। তারপরে নেক্সট স্টেজ হচ্ছে আমাদের মেটাফেজ। মেটাফেজে একটু মন দিয়ে দেখবে এই ছবিটার মধ্যে কি হচ্ছে না, দুটো ক্রোমোজোম আছে তো আমার, ঠিক আছে, হোমোলোগাস পেয়ারের, এই দেখো দুটো ছোট নীল আছে আর দুটো বড় লাল আছে। এই নীল দুটো কিন্তু একটা হোমোলোগাস পেয়ার তৈরি করছে, এই লাল দুটো কিন্তু একটা হোমোলোগাস পেয়ার তৈরি করছে। তাহলে দেখো হোমোলোগাস পেয়ারে এই ক্রোমোজোমসগুলো আবার ওই ইকুইটোরিয়াল প্লেট বা মেটাফেজিক প্লেটে এসে কিন্তু অ্যারেঞ্জড হচ্ছে, এবং অপোজিট সাইড থেকে স্পিন্ডল ফাইবার্স এসে ওই ক্রোমোজোমসগুলোকে বাইন্ড করছে।
সব থেকে ইম্পর্টেন্ট পরের স্টেজে যেটা বোঝার অ্যানাফেজে, এবার কি হলো, আমরা মাইটোসিসের অ্যানাফেজেও তার দেখেছিলাম ক্রোমোজোমগুলোকে টেনে নিয়ে যাওয়া। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ক্রোম্যাটিড ভেঙে বেরিয়ে যাচ্ছে না। আবার আমি বলছি, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ক্রোম্যাটিড ভেঙে বেরিয়ে যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, যে সিস্টার ক্রোম্যাটিডস কিন্তু একে অপরের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকছে সেন্ট্রোমিয়ারে। এক হোমোলোগাস পেয়ারের একটা ক্রোমোজোম একটি অপত্য কোষে চলে যাচ্ছে, অন্য ক্রোমোজোমটি অন্য অপত্য কোষে চলে যাচ্ছে। আবার বলছি, এখানে কিন্তু সিস্টার ক্রোম্যাটিডস ব্রেক করছে না অ্যাট দ্য সেন্ট্রোমিয়ার। এখানে দেখা যাচ্ছে যে হোমোলোগাস পেয়ারের একটি ক্রোমোজোম একটি অপত্য কোষে চলে যাচ্ছে, আর অন্য ক্রোমোজোমটি অন্য অপত্য কোষে চলে যাচ্ছে। ওকে, তাহলে কি হলো, যে না এতক্ষণ যে সংখ্যাটা 46 ছিল, এবার কিন্তু সেটা 23 হয়ে গেল। তা টেলোফেজে আমরা কি দেখতে পাচ্ছি? টেলোফেজে আমরা দেখতে পাচ্ছি ডায়াড অফ সেলস, মানে দুটো সেল তৈরি হলো এবং তারা খুবই একে অপরের কাছে কাছে আছে। এবং তারপর যা যা টেলোফেজে হয় আর কি, তোমার একটা নিউক্লিয়ার এনভেলপ তৈরি হলো, নিউক্লিওলাস হচ্ছে, তৈরি হচ্ছে ইত্যাদি। কিন্তু ক্রোমোজোমগুলো কিন্তু পুরোপুরি আবার ক্রোম্যাটিন বা ডিফিউজ স্টেটে চলে যায় না, ঠিক আছে, কারণ আবার তাদের এক্ষুনি কিন্তু আরেকটি মিওসিস 2 শুরু করতে হবে। স্টিল এই মিওসিস 1 আর 2 এর মধ্যে একটা সামান্য গ্যাপ থাকে, হ্যাঁ, কিন্তু সেই গ্যাপটাকে বলা হয় গিয়ে হচ্ছে ইন্টারকাইনেসিস। ঠিক আছে, ইন্টারকাইনেসিসের পর টেলোফেজ 1, তারপর ইন্টারকাইনেসিস, টেলোফেজ 1 তারপর ইন্টারকাইনেসিস, তারপর আমার শুরু হবে গিয়ে হচ্ছে টেলোফেজ 2। ঠিক আছে, এই টেলোফেজ 1-এ একটা ডায়াড অফ সেল তৈরি হলো। প্রত্যেকটা সেলে এক একটি ডায়াডে 23টি করে ক্রোমোজোম আছে এবং একটি করে হোমোলোগাস পেয়ারের ক্রোমোজোম একটি সেল পেয়েছি অফ দি ডায়াড। ঠিক আছে, ভেরি গুড। তো এই অবধি জাস্ট আমার মনে হচ্ছে না কোনো ডাউট আছে বলে। তোমরা আগেও পড়েছো, যে বই থেকেই পড়ছো আরেকবার কমপ্লিট করে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যে জিনিসটা আমাদের হতে চলেছে সেটা হচ্ছে এরপরে খুব সোজা, এরপরে জাস্ট ওই যে 23টি করে সেল আছে, দে উইল আন্ডারগো আ মাইটোটিক ডিভিশন। ইজ ইট ওকে? দে উইল আন্ডারগো আ মাইটোটিক ডিভিশন। মাইটোটিক ডিভিশন কিভাবে হচ্ছে না, এইখানে দেখো যে সিম্পল মিওসিস 2 ইজ নাথিং বাট আ মাইটোসিস। এইখানে প্রোফেজ 2-তে সেটা হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস হলো, মানে এনভেলপ, তো মানে তোমার সাইটোপ্লাজমও ডিভাইড করে গেল, করে দুটো ডায়াড অফ সেল তৈরি হলো, তারপর শুরু হলো। কিন্তু ইন্টারকাইনেসিসে কিন্তু আমরা এইটুকু বুঝবো যে নিউক্লিয়াস, এই ক্রোমোজোমস কিন্তু মারাত্মকভাবে ডিফিউজ হয়ে ক্রোম্যাটিন স্টেটে চলে যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে আবার কি হচ্ছে, ক্রোমোজোমসগুলো অলরেডি বেশ কনডেন্সড ফর্মে আরও কনডেন্সড হচ্ছে এবং সেন্ট্রিওলস দুদিকে চলে গেছে এবং স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হওয়া শুরু হচ্ছে। তারপর মেটাফেজ 2, মেটাফেজ 2-তে কি হচ্ছে না, ক্রোমোজোমসগুলো যে মেটাফেজিক প্লেট বা ইকুইটোরিয়াল প্লেটে অ্যারেঞ্জড হচ্ছে। কিন্তু মেটাফেজ 1-এর সাথে মেটাফেজ 2-এর একটি পার্থক্য আছে। মেটাফেজ 2-এ কিন্তু স্পিন্ডল ফাইবার্সগুলো এসে কাইনেটো করে অ্যাটাচ করলো। ওকে, নাও উই হ্যাভ সিস্টার ক্রোম্যাটিডস জয়েন্ড বাই দ্য সেন্ট্রোমিয়ার। উই হ্যাভ দ্য সিস্টার ক্রোম্যাটিডস জয়েন্ড বাই দ্য সেন্ট্রোমিয়ার। ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো। এইবার কিন্তু মেটাফেজ 2-তে সিস্টার ক্রোম্যাটিডসগুলো ছিঁড়ে বেরিয়ে গেল, একটা নর্থ পোলের দিকে, একটা সাউথ পোলের দিকে। কিভাবে? স্পিন্ডল ফাইবার্স অ্যাটাচড হয়েছে, তাহলে সেন্ট্রোমিয়ারের থেকে কিন্তু সিস্টার ক্রোম্যাটিডস ছিঁড়ে বেরিয়ে গেল। এই ঘটনাটা কিন্তু মেটাফেজ 1-এ একদমই ঘটেনি, এটা কিন্তু মেটাফেজ 2-তে ঘটছে। তাহলে সিস্টার ক্রোম্যাটিডসগুলো চলে গেল গিয়ে হচ্ছে মেটাফেজে অ্যারেঞ্জড হলো, ক্রোমোজোমসগুলো স্টিল দে হ্যাভ both the sister chromatids together, spindle fibers got attached, they got arranged in the metaphasic plate. অ্যানাফেজে যেই গেল, সেই সিস্টার ক্রোম্যাটিডসগুলো কিন্তু একটা কুমেরুতে একটা সুমেরুতে ছিঁড়ে বেরিয়ে চলে গেল। বাট each of the sister chromatids here contain one single DNA molecule, so there is no problem. Okay, but at the end of the day we have 23 sister chromatids only in each cell,
with 23 DNA molecules. Further, এটা তো খুবই অবশ্যই যে অপোজিট পোলসের দিকে মুভ করে গেল। ফার্দার টেলোফেজে কি হচ্ছে, হ্যাঁ, মিওসিস এন্ড হয়ে গেল, টেলোফেজ 2 যেই এন্ড হলো, ঠিক আছে। দেন উই হ্যাভ টু ডিফারেন্ট গ্রুপস অফ ক্রোমোজোমস অ্যাট টু পোলস, অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ইজ রিঅ্যাপিয়ারেন্স অফ দ্য নিউক্লিয়ার এনভেলাপ। আর তারপরে আস্তে আস্তে সাইটোকাইনেসিস তৈরি হলো প্রসেসটা। তাহলে মিওসিস 1 এর পর সাইটোকাইনেসিস হওয়ার জন্য we got a dyad of cells containing 23 chromosomes, and meiosis 2 এ টেলোফেজ হয়ে গেল, নিউক্লিয়ার এনভেলাপটাও তৈরি হয়ে গেল, হ্যাঁ। আফটার দ্যাট there is cytokinesis, we get a tetrad of cells, okay, that is 4 haploid daughter cells. So this is the total process of meiosis, ঠিক আছে। সিগনিফিকেন্স কি আমি আগেই বলেছি তোমাদেরকে, দিস ইজ ভেরি 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 সিগনিফিকেন্ট। একটু ক্লিয়ারলি বুঝবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। আমি প্রোফেজের 5টা ফেজের কিছু ফিচার্স এক এক লাইনে রিপিট করে দিচ্ছি। লেপ্টোটিন, কন্ডেনসেশন অফ দ্য ক্রোমোজোমস। জাইগোটিন, ফর্মেশন অফ বাইভ্যালেন্ট, টু হোমোলোগাস, মানে টু chromosomes forming the homologous pair forms the bivalent, and they are joined by synaptonemal complex, ঠিক আছে। লেপ্টোটিন, কন্ডেনসেশন অফ ক্রোমোজোমস, জাইগোটিন, বাইভ্যালেন্ট অ্যান্ড ফর্মেশন অফ সাইনাপটোনেমাল কমপ্লেক্স, প্যাকাইটিন, ঠিক আছে, ফর্মেশন অফ টেট্রাড, মানে 4টে ক্রোমাটিডসই দেখা যাচ্ছে, ওকে। রিকম্বিনেশন নডিউল ইজ ফর্মড, ক্রসিং ওভার বাই দ্য হেল্প অফ দ্য এনজাইম রিকম্বিনেজ, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপ্লোটিন, ডিপ্লোটিনে হচ্ছে ডিসলিউশন অফ দ্য সাইনাপটোনেমাল কমপ্লেক্স, ক্রোমোজোমস আর অ্যাটাচড এট দ্য সাইট অফ রিকম্বিনেশন অ্যান্ড দে ফর্ম দিস কাইজমাটা, ঠিক আছে, এরা কাইজমাটা তৈরি করছে। অ্যান্ড ডাইকাইনেসিসে কি হচ্ছে, ডাইকাইনেসিসে হচ্ছে দেয়ার ইজ টার্মিনালাইজেশন অফ কায়াসমাটা, মানে এইবারে কায়াসমাটারও টার্মিনালাইজেশন হয়ে গেল। ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমস আমরা দেখতে পাচ্ছি যে দে আর হ্যাভিং দিস ক্রসিং ওভার অ্যান্ড এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল। এই অবধি ব্যাপারটা হলো। আমি এক্ষুনি তোমাদের এর ওপর কোনো পরীক্ষা নিচ্ছি না, তোমরা জাস্ট আজকেই একটা সাবমিট করলে। হাউএভার আই গিভ ইউ 1 week টাইম টু রাইট, দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, আগেন অফ 10 marks। খুব বেশি যে লিখতে হবে তা নয়, ছোট্ট করে টু দ্য পয়েন্ট লিখলেই হবে। যে একটা জিনিস বোঝো, কোয়েশ্চেনটা ভালো করে বোঝো, যে একটা সেল ইন্টারফেস হয়ে গেল, এস ফেজে গেল, এস ফেজে গিয়ে সেটা ডিএনএ ডুপ্লিকেশন হলো সিনথেসিস ফেজে, হ্যাঁ। এবারে হওয়ার পর সেটা জিটুতে গেল, যাওয়ার পরে সেলটা মাইটোসিসে যাবে না মিওসিসে যাবে, ওকে ওকে। সেলটা তো মাইটোটিক ডিভিশনও ফলো করতে পারে আর মিওটিক ডিভিশনও ফলো করতে পারে। তো এস ফেজে ডিএনএ ডুপ্লিকেশন হলো, সব কিছু হলো, সেল টাইপ নির্দিষ্ট আছে অবশ্যই, তাহলে সেলটা, দ্যাট সেল উইল আন্ডারগো মাইটোসিস অর মিওসিস। হাউ ডু ইউ ডিসাইড দ্যাট, মানে হাউ দ্য সেল ডিসাইডস, কারণ দ্য প্রসেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে কী ধরনের সিগনালিং বা কী ধরনের প্রসেস উইল এনশিওর দ্যাট a somatic cell will undergo mitosis and it will produce diploid identical clone cells, and a germ cells which is destined to produce a gamete will undergo meiosis and it will produce a tetrad of cells, that is haploid gametes, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু আমি তোমাদের বলবো যে এই যে কোন সিগন্যালিংয়ে একটা সেল মাইটোসিসে ঢুকছে আর কোন সিগন্যালিংয়ে একটা সেল মিওসিসে ঢুকছে, এইটার ওপর কিন্তু তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিলাম, এবং 7 দিনের মধ্যে, কিন্তু 7 দিন ইজ এনাফ টাইম, এটা কিন্তু আমাকে তোমরা লিখে জমা করবে যে হোয়াট ইজ দ্য বেসিস ফর ইট। ইজ ইট ওকে? তাহলে একবার সেল সাইকেলে আমাদের 3টে ভিডিও সিরিজ, আরও একটা আছে আমাদের যেখানে আমরা সেল সাইকেল চেক পয়েন্টস করবো, ইস্টের মধ্যে যে সেল সাইকেল চেক পয়েন্টসগুলো আছে G1S, G2M অ্যান্ড M, এবং সেই সেল সাইকেল চেক পয়েন্টস কী কী প্রোটিনস দ্বারা
আর কি কন্ট্রোলড হয় সেটাও আমরা করব। সো দ্যাট উইল বি আওয়ার ফোর্থ পার্ট। বাট গ্রসলি সেল সাইকেল কি, মাইটোসিস কি এবং মিওসিস কি, এইটা আমরা পড়লাম। তিনটে ভিডিও কিন্তু দেখবে। অ্যান্ড টুডে ইজ 31st, সো 7th of August that will be your due date for submission of this assignment. আর আমাকে কিন্তু প্রপারলি লিখে তোমরা এটা দেবে, খুব বেশি না, বাট যেন একটা কমপ্লিট হয় জিনিসটা। ওকে, থ্যাংক ইউ।